ওয়ালাইকুম আসসালাম। আমি বিনতি, আমি বকুলের বোন। মেয়েটা বলল। মেয়েটা যে তোতলা তা বুঝলো কাকন সামিয়া। সামিয়া যেহেতু চঞ্চল এবং দুষ্ট স্বভাবের, ওর হাসতে ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে সংযত রাখলো। কাকন নিজেদের পরিচয় দিল। সামিয়াও ভদ্রভাবে কথা বলল। তবে ওরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝলো, আর তা হলো বিনতি খুব ভালো মনের মেয়ে। উচ্চশিক্ষিত পরিবারের হলো মার্জিত মেয়েটা। বিনতি আরও বলল, সে ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করে। সে দারুণ ছবি আঁকতে পারে। রানু এসেছিল বিনতিকে চা নাস্তা দিতে। এই কথা শুনে সে বিনতির কাছে বললেন, আফা, আপনি মানুষের হুবহু আঁকবার পারেন? বিনতি হেসে বলল, হ্যাঁ, আমি আঁকতে পারি। রানু খুশি হয়ে বলল, তাইলে আমার একটু আঁকায়া দিবেন আফা? আমি রাইখা দেবো আর আমার স্বামীরে দেখামো। আমি তাইলে আইজ বিকালেই শাড়ি পইরা সাইজা কইজা আমুনে। রানুর কথা শুনে সকলেই হেসে দিল। বিনতি বললেন, ঠিক আছে। বেশ অনেকক্ষণ এইভাবেই গল্প করেই কাটিয়ে দিল কাকন, সামিয়া আর বিনতি। তিনজনের বেশ ভাব হয়ে গেল। এরই মাঝে দরজায় কেউ কড়া নাড়ল। তিনজনই খোশ গল্পে মজেছিল। কাকন জিজ্ঞেস করলো, কে? পুরুষ কণ্ঠে বকুল বলল, জি, আমি বকুল। স্বামীর সাথে কিছু কথা বলতে চাই। তিনজনেরই বুঝতে অসুবিধা হলো না কেন এসেছে। কাকন আর বিনতি উঠে দাঁড়ালো। বিনতি কাকনের হাত ধরে বলল, চলো কাকুন, তুমি আমাকে তোমাদের পুরো মহলটা ঘুরিয়ে দেখাবে। কাকুন কিছু বলবে তার আগেই বিনতি জোর করে নিয়ে গেল। আর এদিকে সামিয়ার কথা যেন গলায় আটকে গেছে। কাকুন বিনতি চলে গেলে সামিয়া মাথায় কাপড় দিয়ে চুপটি করে বসে রইল। বকুল কক্ষে এসে দরজা ভিড়িয়ে দিল। বকুল সামিয়ার দিকে এগুলো, তবে কিছু না বলে সোজা গিয়ে সামিয়ার বিছানায় শুয়ে পড়ল। এমন অবস্থায় সামিয়া কিছুটা ভরকে গেল। বলা নেই কওয়া নেই, সোজা বিছানায় শুয়ে পড়লো। এ আবার কেমন? সামিয়া মাথার কাপড় ফেলে কোমরে হাত রেখে বলল, এই বজ্জাত লোক, আমার বিছানা থেকে নামেন। শুইলেন কেন? হ্যাঁ? বকুল হাসি নিয়ন্ত্রণ করে বলল, বিয়ের পর বউকে নিয়ে এই বিছানায় থাকতে হবে তো, তাই একটু শুয়ে দেখলাম কেমন লাগে। সামিয়া নাক ফুলিয়ে বলল, আপনি আস্ত একটা বজ্জাত, আপনারে বিয়া করুম না। সামিয়া বউ শব্দটা শুনে লজ্জা পেল, তবুও বলল। বকুল আতশোয়া হয়ে বলল, যাওয়ার আগে দেখা করছিলেন, এই কয়দিন আমার খোঁজ নিয়েছিলেন, নেন নাই তাইলে? তাই আপনার লগে কথা নাই। স্বার্থপর পুরুষ মানুষ জানি কথাকার। বকুল এবার সোজা হয়ে বসলো। তারপর সামিয়াকেও বসতে বলল। সামিয়া খাটের হাতল ধরে দাঁড়িয়ে রইল। বকুল সামিয়াকে বলল, এই কয় মাস অনেক ব্যস্ত ছিলাম, চাকরি করে খেতে হয়, তাই সরকারকে হিসেব না দিলে কি চলে বলো? তবে এক মুহূর্তের জন্য তোমায় ভুলিনি। বাবা মাকে রাজি করিয়েছি। মা প্রথমে রাজি ছিল না, পরে আমার অনুরোধে রাজি হয়েছে। আর এখানে তো বন্যা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল আর কি। সামিয়ার মনটা এখন একটু নরম হলো, তবুও বলল, একটু না, অনেক দেরি। আর কিছুদিন পর আসলে আমি অন্য পোলারে বিয়া করতাম। হ্যাঁ। বকুল বলল, কি বিয়ে করতে? তা কাকে বিয়ে করতে শুনি? আপনারে কমু কেন? তাই ঠিক আছে, আমিও তাহলে অন্য মেয়েকে বিয়ে করতাম। ব্যাস এই কথা শুনেই সামিয়া খেপে গেল। তারপর বলল, আপনি বাহির হন ঘর থেকে, আপনার চেহারাও দেখতে চাই না আমি। সামিয়া এক প্রকার জোর করে বের করে দিল বকুলকে। বেচারা বকুল তো জ্বালাতে চেয়েছিল সামিয়াকে, উল্টে নিজেই বোকা বনে গেল। আর এদিকে সামিয়া দরজা আটকে একটু হাত মেলে চিত হয়ে শুয়ে রইল। মনটা তার বিয়ে বিয়ে করছে। বকুল সামিয়াকে আলাপ করতে দিয়েই বিনতি কাকনকে নিয়ে বেরোলো। কাকনের সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন রুহুল তার দিকে হাঁ করে চেয়েছিল। রুহুলের প্রথম কথা শুনে লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল মুহূর্তটা আজও লজ্জা দেয় কাকনকে। সেই দুলাইনের বাণী আজও ভীষণ প্রিয়, যা শুনে কাকনের মনে এক অদ্ভুত অনুভূতির হানা হয়েছিল। বিনতি কাকনের কাছে আবদার করেছে সে মহল দেখবে। আগে কখনোই এমন পুরনো জমিদার বাড়ি দেখা হয়নি তার, তাই কাকনও সম্মতি জানালো। 3 তলা জমিদার বাড়ি, নিচতলায় সকল গুরুজনরা থাকে, আর দোতলায় রুহুল, মহিবুল, হেলাল, সামিয়া সহ আরও অনেক কক্ষ। তার মধ্যে কয়েকটা কক্ষ অতিথিদের জন্য। তবে কাকন এখন অবধি 3 তলায় যায়নি। সবগুলোই অকেজো বলেছিলেন দাদিমা, তাই কাকনও আগ্রহ করেনি।
তবে সুযোগ বুঝে একদিন আসতে চেয়েছিল তিনতলায়, কিন্তু সম্মুখীন হয়েছিল দুলাল সিরাজি, তারপর আর আসেনি। দোতলার সব কিছুই দেখে বিন্তি বেশ মুগ্ধ। প্রত্যেকটা কক্ষ, প্রত্যেকটা আসবাব, সব কিছুই পুরনো আমলের আভিজাত্য, যা বিন্তিকে মুগ্ধ করলো। বিন্তি শখ করলো এরপর সে আবার আসবে আর অনেক দিন থাকবে, তখন প্রত্যেকটা আকর্ষণীয় বস্তুর ছবি এঁকে নিয়ে যাবে। কাকনও আর কিছুই বলল না। দোতলা পার করে তিনতলায় যাবে এখন। বিন্তি বলল, আচ্ছা কাকুন, তো তোমার বাড়ি কোথায়? কাকন স্পষ্টভাবে বলল, আমার কেউ নেই, তাই আবার বাড়িও নেই আপা। এভাবে বলছো কেন? কেউ নেই মানে? রুহুল ভাই তো আছে। কাকন হেসে বলল, হ্যাঁ, সে তো আছে। সে ব্যতীত আমার আপন বলতে দুনিয়ায় আর কেউ নেই। উনি ভীষণ ভালো মনের মানুষ একজন। তুমি জানো, আমি কিন্তু রুহুল ভাইকে খুব পছন্দ করতাম, এই জন্যই তো তোমাদের বিয়েতে আসিনি। রুহুলকে অন্য নারী পছন্দ করে কথাটি কাকনের পছন্দ হলো না, তবুও বলল, হ্যাঁ, অনেকেই চায় ওনাকে, তবে সে শুধুই আমার। তো তুমি অনেক ভাগ্যবতী, ওনাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছো। কাকন মুচকি হেসে বলল, সত্যি আমি ভাগ্যবতী ওনাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়ে। ওনার ভালোবাসা, যত্ন সব কিছুই আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে। জানেন, আমি ওনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু এখন আমি সারা জীবন ওনার সাথে থাকতে চাই, নিজের শেষ নিঃশ্বাস অবধি। হ্যাঁ, রুহুল ভাই অনেক ভালো মানুষ। রুহুল ভাইকে বুঝি অনেক ভালোবাসো কাকুন। বিন্তির এমন কথায় কাকনের পা থেমে গেল। কাকন একবার বিন্তির দিকে চাইলো, তারপর বলল, ভালোবাসি কিনা জানি না আপা, তবে শেষ নিঃশ্বাস অবধি ওনার সোহাগ নিয়েই বাঁচতে চাই। আমার শেষ ঠাঁই যেন ওনার বুকেই হয়। মরণের আগেও ওনার ভালোবাসাময় হাসি মুখ দেখতে চাই। বিন্তি কাকনের অনুভূতি বেশ বুঝতে পারল। বিন্তি কাকুনকে বলল, তো তুমি এইটুকু বয়সেই অনেক বেশ বুদ্ধিমতী কাকুন। সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয় আপা, আমিও সময়ের শিক্ষায় পরিপক্ক। বিন্তি আর কাকন তিনতলায় উঠে গেল। প্রত্যেকটা কক্ষে তালা ঝোলানো, কেউ থাকে না বিধায় এখানে ধুলো বালি জমে আছে। কাকন আর সামিয়া তিনতলার বেশিরভাগ অংশই দেখল, তবে তিনতলা কেমন যেন অদ্ভুত। দোতলা আর নিচতলায় একই রকম করে বানানো, অথচ তিনতলা ভিন্নভাবে বানানো, কক্ষগুলো ভিন্ন ভিন্ন জায়গায়। কাকন আর বিন্তি ঘুরে ঘুরে দেখছে সব। তবে তিনতলার সব কিছু দেখতে দেখতে একেবারে শেষের দিকে চোখ গেল হাতের বামে একটা ফাঁকা অংশ। আশেপাশে জানালা নেই, আর যা আছে সব বন্ধ। বিন্তি এবার ভয় পেল, কাকনের হাত ধরে বলল, কাকুন চলো নিচে যাই, আমার খুব ভয় করছে। কিন্তু কাকনের যেন ওই সরু দিকটায় ঢুকতে ইচ্ছে করছে। কাকন বিন্তির হাত শক্ত করে ধরল, তারপর জানালা খুঁজতে লাগলো, কিন্তু সেরকম পেল না। তবে হালকা আলো আসছে বাইরে থেকে। কাকন সেই সরু গলির মতো অংশটা অনুসরণ করলো, কিন্তু কিছু দূর গিয়েই দেখলো পুরনো ভাঙা আসবাবপত্র দিয়ে আটকে আছে, সেই সাথে নানা আবর্জনাও আছে। তবে কাকনের কেন যেন মনে হচ্ছে সামনে একটা কক্ষ আছে। হালকা আলোয় দরজার মতো কিছু একটা দেখা যাচ্ছে। দুদিকে দেওয়াল, ওপরে ছাদ, এটা নিশ্চিত গুপ্ত কোনো কক্ষে যাওয়ার পথ, এই জন্য এভাবে আড়াল করে রাখা হয়েছে। এদিকে বিন্তি বারবার এখান থেকে যাওয়ার জন্য জোর করছে কাকনকে। কাকন বিন্তির অবস্থা বুঝতে পারলো, তাই দুজনেই নেমে এলো তিনতলা থেকে। কাকন ভাবলো সে রুহুলকে জিজ্ঞেস করবে যে ওই কক্ষে আগে কি ছিল। যেহেতু এটা একটা জমিদার বাড়ি, তাই হয়তো কোনো গুপ্ত কক্ষ ছিল। কাকন রুহুলকে নিয়ে সেই কক্ষ দেখবে, কারণ আর যাই হোক রুহুল কাকনের ইচ্ছে কখনোই ফেলবে না। বিন্তি আজ সামিয়ার সাথেই থাকবে, তাই বিন্তিকে সামিয়ার কক্ষে দিয়ে এসে কাকন রন্ধনশালায় গেল। বকুলের মা সেখানে বসে আছে। কাকনকে দেখেই মালেকা কাজের হুকুম দিল। অগত্যা কাকন কাজ করতে ব্যস্ত হলো। তবে বাড়ির সকলের মুখে হাসি দেখে কাকনের ভালো লাগছে। তবে আজ মালেকা সবচেয়ে বেশি খুশি, মেয়ের জন্য ভালো পাত্র পেয়েছে। বেআইনদের আতিথেয়তায় কোনো কমতি রাখবে না, তাই হরেক রকমের রান্না চড়ানো হলো আজ। আর এমনিতেও সিরাজি মঞ্জিলে মেহমানদের খাতির যত্ন সবার আগে। মেহমানদের আপ্যায়ন করার রীতি অমান্য কেউ করতে পারে না। শুভা রান্না করছে। যেহেতু কাজের লোকদের চুলোয় হাত দেওয়া নিষেধ, তাই সকল রান্না বান্না বাড়ির মেয়ে বউদেরই করতে হয়।
শুভার আজকে যেন খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সিরাজি মঞ্জিলে আসা সকলেই যদি মেহমান হয়, তবে শুভার পরিবার থেকে যখন এসেছিল তখন কোথায় ছিল এই আতিথেয়তা? কেন শুভার বেলায় হয়নি? তবে শুভা মুখ ফুটে বলল না। কিছুক্ষণ পর শুভা কাকুনের কাছে পানি গরম করে দিল। পানি ঠান্ডা হলে এই পানি দিয়ে ওষুধ খাইয়ে দিতে বলল বিলাল সিরাজিকে। যেহেতু শুভা কাজ করছে আর এখন ওষুধ খাওয়ানোর সময় হয়েছে, তাই কাকুনকেই বলল। শুভার কথা মতো কাকুন বিলাল সিরাজির কক্ষে গেল। আজ সে প্রথম একা এই কক্ষে যাচ্ছে। দরজার কাছে সর্বদা একজন বলিষ্ঠ দেহের অধিকারী পাহারাদার থাকে, যে বিলাল সিরাজিকে পাহারা দেয়। কাকুনকে দেখেই যেতে দিল। কাকুন বিলাল সিরাজির কক্ষে গেল। তারপর বাটিতে ওষুধ গুঁড়ো করলো, পানি মিশিয়ে সম্পূর্ণ ওষুধটুকু চামচে নিল। এরপর বিলাল সিরাজির মাথা উঁচু করে সম্পূর্ণ ওষুধ ঢেলে দিল। কিন্তু বিলাল সিরাজি ওষুধ খাওয়ার সময় অর্ধেক ওষুধ ফেলে দিল, পুরোপুরিভাবে গিলতে পারেনি। কাকুন পাশে থাকা গামছা দিয়ে ওষুধটুকু মুছে দিল। বিলাল সিরাজির চোখ মুছে দিয়ে হাসি মুখে বলল, আপনার জন্য সুখবর আছে আব্বা। সামিয়ার বিয়ে ঠিক হয়েছে আপনার খোকার বন্ধুর সাথে। আপনাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে নাকি? কাল থেকে কিন্তু ঔষধ সবটুকু খেতে হবে, কেমন? আমি চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। বিলাল সিরাজি আবারও দু চোখ ভরে জল ছাড়তে লাগতো। কাকুন এক পলক দেখে চলে এলো। আদৌ কি ঠিক হবে লোকটা? যেই ওনাকে মেরে থাকুক না কেন, নৃশংসভাবেই মেরেছে, এই জন্যই এই অবস্থা। যেহেতু বিলাল সিরাজি কক্ষ একেবারে শেষ প্রান্তে, তাই সেখান থেকে খুব সহজে বাইরের কিছু শোনা যায় না। কাকুন বিলাল সিরাজির কক্ষ পার করে বাকি দুই কক্ষ পার করে আসবে, অমনি কানে এলো কারো কান্নার আওয়াজ। কাকুনের পা থেমে গেল। কাকুন এদিক ওদিক উঁকি দিয়ে দেখলো আওয়াজটা জামালের ঘর থেকে আসছে। কাকুন কিছুটা এগিয়ে গেল শোনার জন্য। ঘর থেকে শোনা যাচ্ছে, আমারে মাফ কইরা দিন, ভুল হইয়া গেছে, আর হইব না, আপনার পায়ে পড়ি। মার আমার পিছে গোয়েন্দা হোস, আমার খাবার নষ্ট করস, আইস তোরে খুন কর্মু। খালি মাহির মুখের দিক চাইয়া তোকে এই বাড়ি রাখলাম, মারমু তুই। খোদার কসম আমি বুঝি নাই, মাগো আর মায়ের না, মাফ কইরা দিন। এটুকু শুনেই কাকুন আঁতকে উঠল। তার মানে জামাল সিরাজি চাচি আম্মাকে মারছে? কিন্তু এমন অত্যাচার কাকুনের সহ্য হলো না। কাকুন দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। গিয়ে দেখলো মেঝেতে লুটিয়ে আছে মহিবুলের মা আর জামাল এলো পাতারি লাঠি দিয়ে যাচ্ছে। আকস্মিক কারো আগমন আশা করেনি তারা দুজন। চাচি শাশুড়িকে এমন অবস্থায় দেখে কাকুনের রাগ উঠে গেল। কাকুন তীব্র ক্রোধে জামালকে ধাক্কা দিল, যার কারণে জামাল সিরাজির মাথা গিয়ে পড়ল খাটের হাতলে। কাকুন চাচি আমাকে হাত ধরে তুলল। গায়ে চড়ের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়ছে। কাকুন নিজ হাতে তা মুছে দিল। খাটের হাতলে মাথা লেগে জামালের মাথা বেশ অনেকখানি কেটে গেছে। হাত দিয়ে দেখলো রক্ত পড়ছে, যা জামাল সিরাজিকে রাগিয়ে দিল। জামাল সিরাজি কাকুনের চুলের মুঠি ধরল, ধরে বলল, সেমরি তুই আমারে ধাক্কা দেস তোরে। জামালের আচরণ শান্তশিষ্ট কাকুনকে আবারও খেপিয়ে দিল। কাকুন নিজেকে ছাড়িয়ে জামালের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো, বলল, খবরদার ভুলে যাবেন না আমি কার স্ত্রী। আমার শরীরে স্পর্শ করার আগে ভেবে দেখবেন পরিণাম কতটা খারাপ হতে পারে। জামাল কিছুটা নত হলো, তবুও বলল, এই ফর্নি মাইয়ারে তুই আমার লাগে চোখ গরম কইরা কথা কোস, তোর সাহস তো কম না। কাকুন দু হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো, তারপর বলল, আমার সাহস আছে কি নেই সেটা আপনাকে বলতে হবে না, তবে স্ত্রীর গায়ে হাত তোলা ভীতুর কাজ, যা কাপুরুষতার পরিচয় দেয়। তাহলে ভেবে দেখুন আপনি কি কইলি তুই? আমি কাপুরুষ? তোর এত বড় স্পর্ধা, দেখো তো কি করি আমি। তোর তেল না কমাইলে আমি জামান সিরাজি না। আপনার যা খুশি করতে পারেন, আমি আপনাকে ভয় পাই না। তবে এইটুকু মনে রাখবেন, আপনার স্ত্রীর গায়ে এভাবে হাত তোলার শাস্তি আপনাকে পেতে হবে। আমি নিজে দাদাজানকে বলবো আপনার এই সকল কাজের কথা। দিন দুপুরে ঘরে বসে মদ গিলে স্ত্রী গায়ে হাত তোলা, তাই না? কি করবি তুই? হ্যাঁ কি করবি? আব্বাজান রে কইবি? যা ক। সকলেই জানে এই মঞ্জিলে আমি প্রথম পুরুষ না যে বউ পিটাই। আব্বাও এককালে আম্মারে পিটাইছে, খালি তোরে কিছু কয় নাই। তাই কেবল বিয়ার কয়েক মাস পর তো সময় যাক, তোর পিঠেও মায়ের পড়ব। এমন কথা শুনে যেন কাকুনের গদ জ্বলে গেল।
কাকুন কিছু বলবে তার আগেই মহিবুলের মা হাত ধরে থামিয়ে দিয়ে বলল,